নমস্কার, স্বাগত। উপকার তখনই আপনার হবে যখন আপনি নিয়ম মেনে চলবেন। বাই দ্য ওয়ে, না হলে অনেকে এরকমভাবে বলতে আমি শুনেছি বা বহুবার আমি দেখেছি যে মানুষ তারা অনেক চেষ্টা করেন, অনেক কষ্ট করেন, বহু কষ্ট করে বিভিন্ন জায়গায় যান, বিভিন্ন অ্যাস্ট্রোলজারদের কাছে, কিন্তু আপনার কাজ হয় না। আপনি বলতে আমার কোনো দ্বিধা বা বাধা নেই, আপনি প্রথমেই বলেন যে দূরে কী হলো। কিন্তু ব্যাপার হচ্ছে নিয়মটা কী করে পালন করবেন, এটা একমাত্র সুদীপানন্দ দীর্ঘদিন ধরে বলে এসছেন। যার অভিজ্ঞতা বলুন, কাজ করার সুবাদে হাজার হাজার মানুষকে দেখার যে এক্সপেরিমেন্টাল একটা জায়গা, পরীক্ষামূলক একটা জায়গা তৈরি হওয়া, পাশাপাশি দীর্ঘদিনের পড়াশুনো, স্টিল টুডে ইভেন আজও পড়াশুনোর মধ্যে থাকা, এই বিষয়গুলো কাজ দিতে মানুষকে সাহায্য করেছে। আমি যেরকম ধরনের, আমি পরিষ্কার কাজকে গুরুত্ব দিই, যে আপনি কতটা কাজ পেলেন অথবা কতটা কাজ পেলেন না। সেখানে দাঁড়িয়ে আজকে বাস্তু আমাদের এই কাজ পাওয়ার ক্ষেত্রে বেশ কিছু কিছু প্রতিবন্ধক পরিস্থিতি তৈরি করে, কিছু নেগেটিভ সিচুয়েশন তৈরি করে, যেটা আমরা গতদিনও আলোচনা করেছি, আলোচনার মধ্যে ছিল। বাস্তু থেকে শত্রুতা তৈরি হতে পারে, এবং যে শত্রুতা আপনার রাতের শান্তির ঘুমকে কেড়ে নিতে পারে, এটা বাস্তব সত্য। যে শত্রুতা তৈরি হলো, সেই শত্রুতার জন্য আপনি আপনার কোনো প্রোগ্রেসিভ ওয়ার্ক, কোনো প্রোডাক্টিভ অ্যাটিটিউড, সেখান থেকে আপনি সরে আসলেন। কিচ্ছু করার নেই, আপনাকে করতেই হবে, কারণ আপনি মাথাকে কাজে লাগাতে পারছেন না। কিছু ভালো করতে গেলে তো আপনাকে আগে মনকে এবং মাথাকে কাজে লাগাতে হবে, সেটাই আপনি করতে পারছেন না। কি করে করবেন, সুদীপানন্দ আজকে বলবেন। কি করে মাথাকে ঠান্ডা করবেন, সুদীপানন্দ আজকে আলোচনা করবেন। কি করে আপনার বাস্তুকে ঠিক করবেন, সুদীপানন্দ আজকে আলোচনা করবেন। পাশাপাশি আমি খুব স্পষ্টত জানিয়ে রাখি, যারা ব্যবসা করছেন, সেই ব্যবসায় লাভ এবং ক্ষতি দুটোই আছে, প্রফিট এবং লস দুটোই আছে। কি করে আপনি লস কমাবেন, ন্যাচারালি প্রফিট বাড়াবেন, দুটো কিন্তু আলাদা জিনিস। প্রফিট বাড়ানো আর লস কমানো, যার ব্যবসার খুব খারাপ অবস্থা থাকে, ফার্স্ট থেকে লস কমিয়ে 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 আনতে হবে, ব্রেক ইভেন পয়েন্টে যেতে হবে, তারপর তাকে প্রফিট করতে হবে। আজকে সুদীপানন্দ বলবেন। তো আসুন আজকের আপনাদের সেই বিষয়, এবং পাশাপাশি বিদ্যা, যাদের খুব খারাপ অবস্থা, কনসেন্ট্রেশন কি করে বাড়িয়ে বাস্তুর মাধ্যমে, বাস্তুর প্রপার অ্যাপ্লিকেশনসের মাধ্যমে আপনি কিছু এমন করবেন যার ফলে ওর খারাপ জায়গাগুলো দূর হয়ে গিয়ে ভালো রেজাল্ট ওর কাছে ধীরে 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 আসতে শুরু করবে। কিভাবে, আজকে সুদীপানন্দই করবেন। সুদীপানন্দ এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন। আমি সুদীপটাকে স্বাগত জানাই, কারণ আজকে আমার মনে হয় যে বছরের শেষে মানুষ এই উপদেশগুলো আপনার থেকে নিতে চাইছেন। আর ওয়াও, আজকে ইউ আর লুকিং ভেরি হ্যান্ডসাম। আজকে বছরের শেষে 30th অফ দিস মান্থ, আমার মনে হয় যে মানুষ নতুন একেবারে প্রোফাইলড ওয়েতে 2021-এ চলবেন। সঠিক সবকিছু হবে মানুষের জন্য, এটাই মানুষের আশা এবং প্রার্থনা। সুদীপদাকে স্বাগত আজকের অনুষ্ঠানে। আপনাকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। অনুষ্ঠানে উপস্থিত সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা অভিনন্দন জানাই, গুরুজনদের প্রণাম এবং ছোটদের স্নেহ ভালোবাসা জানাচ্ছি। সমসাময়িক যারা রয়েছেন আমার বন্ধু, স্থানীয় সকলকে, আমার জ্যোতিষ বন্ধু থেকে শুরু করে সকল শ্রোতা বন্ধু সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ঈশ্বরের কাছে সকলের শুভত্ব কামনা করি। দেখুন, আজকে 2020-র একদম শেষ দিক, ডিসেম্বর মাসের একদম শেষ দিক। তো এই যে 2020-র একদম লাস্ট মান্থের একদম লাস্ট উইকের শেষ দিক, তো আমরা দেখব যে দেখুন, বিগত দিনগুলোতে অনেক ঝড়, অনেক ঝঞ্ঝা, অনেক স্ট্রাগল, সংগ্রাম, অনেক না পাওয়া, অনেক হতাশা, বঞ্চনা সবই মানুষ দেখে নিয়েছে একটা টাইম জুড়ে। তো এখন এই যে টাইমটা রানিং রয়েছে, এখন আমাদেরকে কি করতে হবে, আগামী দিনটা যাতে ভালো হয়, আগামী দিনটা যাতে প্রোগ্রেসিভ হয়, আগামী দিনটা যাতে সমস্ত দিক থেকে ফ্রুটফুল হয়, অর্থাৎ আমাদের সামনে যেন একটা সুদিন আসে, আমাদের সামনে যেন একটা সুন্দর আলোকময় দিন আমরা দেখতে পাই, পজিটিভিটি আসে, সেটার জন্য আমাদেরকে কাজ করতে হবে। সবাইকে একসঙ্গে লেগে বেঁধে ভারতীয় জ্যোতিষ, ভারতীয় বাস্তুবিদ্যা এর হাত ধরে, কেন আমাদের একদম অতি প্রাচীন যুগ থেকে, অতি প্রাচীন বৈদিক যুগ থেকে শুরু করে আজকে অবধি এই জ্যোতিষ এবং বাস্তু, অর্থাৎ সেটা কিন্তু জ্যোতিষ বাস্তু মুখে বললেই হবে না, কারণ জ্যোতিষ বাস্তু এই কথাটা উচ্চারণ করে ফেলা খুব সহজ, কিন্তু জ্যোতিষ বাস্তু এই কথাটাকে প্রপারলি অ্যাপ্লাই করাটা অনেক কঠিন। অর্থাৎ জ্যোতিষ এবং বাস্তু এর যে পুঙ্খানুপুঙ্খ যে ভাব, এর যে পুঙ্খানুপুঙ্খ যে গুরুত্ব এবং বিচার, এইগুলো যদি সঠিক হয় তবেই কিন্তু শাস্ত্রকাররা বলেছেন যে তবেই কিন্তু আমাদের এই শাস্ত্রগুলো মানুষের ওপরে একটা সুসময় নিয়ে আসতে পারে। এবং সেটার জন্য একজন গাইড, অ্যাস্ট্রোলজার বলুন, বাস্তুবিদ বলুন, গাইড যেমন প্রয়োজন,
আপনাদেরকেও কিন্তু সঠিকভাবে মেনে চলতে হবে, যে এইগুলোকে সঠিক উপায় মানতে হবে, সঠিকভাবে জানতে হবে, সঠিক ব্যক্তির কাছে গিয়ে পৌঁছতে হবে। সর্বোপরি সঠিক ব্যক্তি, এই সঠিক ব্যক্তির আজকের যুগে খুব অভাব। আমি এর আগে একটা অনুষ্ঠানে বলেছিলাম যে কলিযুগে আমাদের শাস্ত্র বলছে যে কলিযুগে 4 ভাগের মানুষের 3 ভাগ মানুষ হচ্ছে বিপদগামী, অর্থাৎ আপনাকে খারাপ পথ দেখাবে, নিজেও বিপদগামী এবং অন্যকেও সে খারাপ পথ দেখাচ্ছে। 4 ভাগের 3 ভাগ মানুষ, কিন্তু 1 ভাগ মানুষ কিন্তু এখনও হয়তো 1 ভাগ মানুষের থেকেও কিছুটা কমে গেছে এখন। কেন 1 ভাগ মানুষটা কলিযুগের প্রথম দিকে ছিল, শাস্ত্রকাররা সেটাও কিন্তু উল্লেখ করে গেছেন। 1 ভাগ মানুষ যে ভালো ছিল, 4 ভাগের 1 ভাগ, সেটাও কলিযুগ যখন স্টার্ট হয়েছিল, যখন রাজা পরীক্ষিতের যুগটা শেষ হয়েছিল, অর্থাৎ মহাভারতের শেষ রাজা, অর্থাৎ একদম শেষ রাজা যে মহাভারতের সেই মানে যিনি পরীক্ষিত নাম ছিল, তার যে যুগ অবসান হলো, তখন থেকে কলিযুগের শুরু হলো। ওই যে সময়টায় বলা হচ্ছে 3 ভাগ মানুষ খারাপ, 1 ভাগ মানুষ ভালো। তো এখন 1 ভাগ মানুষের থেকেও আরও 5000, 4500 বছর কিন্তু চলে গেছে সেই সময়টা থেকে। তো আমাদের দেখতে হবে যে আমরা সবসময় একটা জিনিস নিয়ে এগোবো, সেটা হচ্ছে পজিটিভিটি, অর্থাৎ পজিটিভ ঊর্জা শক্তি, ধনাত্মক ঊর্জা শক্তি, এটাকে নিয়ে আমাদেরকে এগোতে হবে। এবং ভারতীয় বাস্তু যেটা, আজকে বাস্তু কেন আমি এত গুরুত্ব দিচ্ছি, কারণ বাস্তু ব্যাপারটার সময় কিন্তু আমাদের জীবনের উন্নতি সব সময় কিন্তু নির্ভর করে। এই জায়গাটাকে খুব গুরুত্ব দিতে হবে। আজকে আমি মাঝখানে সময়ে আমি একটা কল নিয়ে মাঝখানে একটু সময় বা শেষ দিকে আমি এই বাস্তুর একটা বিশেষ জিনিস আলোচনা করে দেবো। একদমই, একদম ঠিক কথা আপনি বলেছেন সুদীপদা, যে একবারে কিন্তু সবকিছু আপনার জন্য অপেক্ষা করে দরজার সামনে বসে থাকবে না। না না, আপনার কাজ এবং সেটা সুনিপুণভাবে করা। অনেকে ভাবেন যে অ্যাস্ট্রোলজার কাছে গেলাম, হাতে একটা রেমেডি দিলেন, ওটাকে বাঁধিয়ে নিয়ে পরে নিলাম হাতে, কাজ হয়ে গেল। এক্স্যাক্টলি, এই যে দুম করে একটা বড় বড় কথা শুনে, বড় বড় রং চং দেখে, কিন্তু প্রচুর নিয়ম কানুন আছে, অবশ্যই নিয়মগুলোকে মানতে হবে, অবশ্যই, এবং কথাটাকে শুনতে হবে। হ্যাঁ, প্রপার ওয়েটা তো দেখাতে হবে, প্রপার ওয়েটাকে মেনটেন করাতে হবে, তাই না? তবেই তো হবে। একদম। আমি কেউ একজন রয়েছেন ফোনে, কথা বলবো। কে আছেন? হ্যালো। হ্যালো, নমস্কার, আমি দমদম থেকে প্রবীর রায় বলছি। প্রবীর বাবু, আপনাকে স্বাগত। কেমন লাগছে অনুষ্ঠান দেখতে? খুব ভালো লাগছে শুনুন, আমি ফলো করি তো। কেন ফলো করে কি পেলেন আপনি? ফলো করে কি ফলো পেলেন? করি, ও ওনার মানে প্রেডিকশনটা আমার খুব ভালো লাগে, তারপর যেভাবে বোঝান উনি, খুব ভালো লাগে আমার। আচ্ছা, কোনো বিশেষ কোনো প্রোগ্রামের কথা মনে আছে? অনেকে বলেন যে বিশেষ এই প্রোগ্রামটা খুব ভালো ছিল, এইটা আপনি বলছিলেন খুব ভালো ছিল। না, ওভারঅল উনি ভালোই বলেন, বিশেষ কিছু বলছি না, সব বিষয়ে মোটামুটি ভালোই বলেন। ওকে, রাইট, ধন্যবাদ, ধন্যবাদ। ঠিক। আজকে কার সম্পর্কে জানবেন আপনি? আজকে আমি আমার মেয়ের সম্বন্ধে জানবো। আপনার মেয়ের সম্পর্কে? বেশ, বলুন, মেয়ের জন্ম তারিখ বলুন। 26/10/1995। 26/10/1995। টাইম বলুন। সন্ধ্যে 8টা 9। সন্ধে 8:09। জন্মস্থান বলুন। সন্ধ্যা কলকাতা। 8টা 9, কলকাতা। কলকাতা, হ্যাঁ। ওকে ওকে। সাউথ, নর্থ, কোন দিকে? নর্থ। ওকে ওকে, ঠিক আছে। দেখুন, সেই দিনটা বৃহস্পতিবার ছিল। হ্যাঁ। ওকে, আপনার এটা কার চার্ট বললেন? আমার মেয়ের। আপনার মেয়ের বলছেন তো? বৃষ লগ্ন, বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্র। বললাম বৃষ লগ্ন, বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্র, দেবগণ, শনির মহাদশায় জন্ম। জন্মকালীন একমাত্র গ্রহ শনি মানে বক্রভাবে রয়েছে, রেট্রোগ্রেড, ঠিক আছে? এখন ব্যাপারটা হচ্ছে এই চার্টটার আমি মূলভাবে ঢুকছি। লগ্নের ডিগ্রি 29-37। আচ্ছা, দেখুন, এই চার্টটার মূলভাবে যাচ্ছি তো এইখান থেকে লগ্ন থেকে 1 2 3 4 5 পঞ্চমে মূল ত্রিকোণে তুঙ্গি সক্ষেত্রী বুধ। বাহ, অত্যন্ত ভালো। এই যে এই ব্যাপারটা, প্রথম কথাই পঞ্চমে মূল ত্রিকোণে কি কি বললাম, এইটা হচ্ছে বুধের 3টে জায়গা। অর্থাৎ বুধ এখানে থাকলে মূল ত্রিকোণে থাকছে, বুধ এখানে থাকলে সক্ষেত্রী থাকছে, এবং বুধ এখানে থাকলে তুঙ্গি থাকছে। এই 3টে অবস্থান নিয়ে বুধ কিন্তু বসে আছে কন্যা রাশিতে, এবং এইখানে কন্যা রাশিতে বুধ পেয়েছে কিন্তু হস্তা নক্ষত্র, অর্থাৎ চন্দ্রের নক্ষত্রকে পেয়েছে। অর্থাৎ এ সায়েন্স এডুকেশান, গ্যারান্টেড সায়েন্স নিয়ে পড়বে, অঙ্কে খুব ভালো হবে, ভালো স্টুডেন্ট ছিল। এবং এর যে একটা টাইম, লং টাইম আমি বলছি, অর্থাৎ ধরুন আজকে তো 25 বছর হতে চললো, তাই তো? 25 বছর। হ্যালো, হ্যাঁ, 25 বছর। হ্যাঁ, দেখুন এই জায়গাটা এর যথেষ্ট ভালো, কিন্তু এর ষষ্ঠে রবি শুক্র রাহু, এইটা কিন্তু চাকরির ক্ষেত্রে খুব ডিস্টার্ব করবে। এ নিজে খুব ভালো স্টুডেন্ট ছিল, আমি বললাম সায়েন্স এডুকেশান খুব ভালো, হ্যাঁ, এবং কিন্তু বর্তমানের টাইমটা চাকরি নিয়ে কিছু প্রবলেম চলবে।
আর একটা হচ্ছে এর লগ্নের সপ্তমে মঙ্গল বৃহস্পতি চন্দ্র, তা এখানে বৃহস্পতি মঙ্গলা যোগটা খুব ভালো, কিন্তু মঙ্গল সক্ষেত্রে এখানে বিবাহ নিয়ে খুব একটা প্রবলেম হবে না, কিন্তু কর্ম প্রাপ্তি নিয়ে কিছু প্রবলেম হতে পারে। যদিও আচ্ছা, ও কি জানে, কম্পিউটার জানে? হ্যাঁ জানি। কম্পিউটারটা ভালো জানে? না ভালো না, মোটামুটি জানি আর কি। জানে, যাই হোক, ওর কিন্তু এইটা আমি আপনাকে শিওর বলছি, ওর টেকনিক্যাল লাইনের কোনো একটা জব হবে, কর্ম খুঁজতে বলুন, কর্ম হবে শিওর। কিন্তু এর এই রাশিচক্রের মধ্যে একটা নেগেটিভ যোগ রয়েছে, সেটা হচ্ছে দারিদ্র যোগ। এই দারিদ্র যোগটার জন্য কিন্তু দুটো জিনিস, ওর যে প্লেসটায় দারিদ্র যোগ রয়েছে এখান থেকে দুটো জিনিস কিন্তু ওর বারবার হ্যামার করবে। সেটা হচ্ছে যেটা করতে যাবে সেটা এন্ড হওয়ার আগে ডিস্টার্ব হয়ে যায়, এই একটা। আর একটা হচ্ছে অকারণ শত্রু তৈরি হবে, আর শরীরটা নিয়ে মধ্যে মধ্যে ভোগান্তি দেবে। এবার বলুন, এবার একটু বলুন সায়েন্স হ্যালো। বলছি যে ও তো বটানি নিয়ে এমএসসি পাস করেছে। বেশ, বটানি নিয়ে এমএসসি করেছে মানে সায়েন্স এডুকেশন হয়েছে, সন্দেহ নেই কোনো। সুদীপ দাও সায়েন্স এডুকেশনের কথাই বলছিলেন। আর এখনো কি ও কি পিএইচডি করতে পারবে? পিএইচডি করার যোগ রয়েছে। আর বলুন, আর কি, আর যে কথাগুলো উনি বললেন সেগুলো মিলিয়ে কিরকম ওর সঙ্গে কতটা যাচ্ছে, ঠিক হচ্ছে? কম্পিউটারটা একটু ভালো করে পাশাপাশি কম্পিউটারের কোনো একটা ডিগ্রি পাশাপাশি নিতে বলুন। আমার মনে হয় মানে এটা কম্পিউটারটা হ্যাঁ পাশাপাশি এটা কর্মক্ষেত্রে খুব কাজে লাগবে, এটা ঠিক। আগামী দিনে মানে কর্মক্ষেত্রে এটা আপনি ভীষণ কাজে, profession analysis করে একদম বললেন, গ্যারান্টেড, professional গ্যারান্টেড। ওর নইলে এই জায়গাটায় গিয়ে আটকে যাবে। কিছু বলতে চাইছিলেন আপনি? কিছু Hello? হ্যাঁ, কিছু বলতে চাইছেন, বলুন বলুন হ্যাঁ, বলুন। হ্যালো, বলুন, শুনতে পাচ্ছি, শুনতে বলছি পাচ্ছি, কি বলুন। একটু বিয়ের ব্যাপারটা, বিয়ের চেষ্টা করছি। হুম, আপনি হ্যালো। না, এবার দেখুন, আপনি কি ওকে উচ্চশিক্ষার দিকে নিতে বেশি চাইছেন নাকি ওর কনজিউগার লাইফটা স্টার্ট হোক এটা চাইছেন? মানে উচ্চশিক্ষায় মেন চাইছি আর কি, আর বয়সও হয়েছে, ওটা চিন্তা আছে। চাকরি বয়স হয়েছে বলে চিন্তায় আছি, উচ্চশিক্ষা তো চাইছি, কিন্তু পাশাপাশি যাতে ওর বিয়ে হতে পারে সেই বিষয়ে। বিবাহের ব্যাপার নিয়ে আমি খুব বেশি ডিস্টার্ব কিন্তু দেখছি না, আমি আপনাকে বলে দিলাম। কিন্তু এই চার্টটা দেখিয়ে নেবেন, কেন কিছু বিবাহ একটা জায়গা থেকে ডিপেন্ড করে না, একটা জায়গাতে একটু গোলযোগ, কিন্তু মেইন জায়গা ঠিক আছে। আর কর্মপ্রাপ্তির ব্যাপারটাতে যথেষ্ট ভোগাতে পারে, এই টাইমটা একটু ভালো কোনো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নেবেন। হ্যাঁ, একটু নাক্ষত্রিক বিচার প্রয়োজন, এবং অ্যাস্ট্রো নেচার থেরাপি, আমি যেটার উপর খুব বেশি গুরুত্ব দিই সেটা হচ্ছে অ্যাস্ট্রো নেচার থেরাপি। এই অ্যাস্ট্রো নেচার থেরাপির উপর বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন, এটা কিন্তু মাস্ট একদম। হ্যাঁ, এবং এটা অ্যাস্ট্রোনেচার একে তো উপেক্ষা করা যায় না। না না, এটা তো আমারই ক্রিয়েশন বলতে পারেন। আপনারই ক্রিয়েশন, আমি অবশ্যই ডেফিনেটলি জানি, কিন্তু এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। এই জায়গাটা না হলে তো হবে না। একদিন আমরা না অ্যাস্ট্রোনেচার থেরাপি নিয়ে, এটা অনেক মানুষ জানতে চান, এর ডিটেইলও আমরা কিন্তু একদিন একদম, আলোচনা একদম, করব। internal এবং part তার আমি অ্যাপ্লিকেশন ব্যাপারটা অবশ্যই, কিভাবে কি অবশ্যই। হচ্ছে না হচ্ছে, অবশ্যই। এই বিষয়গুলো অবশ্যই জানবো। তবে একটা জায়গায় ঠিক যে আগের যে ছকটার ক্ষেত্রে সায়েন্স নিয়ে পড়াশোনা করছে, ওর কম্পিউটার স্টাডি হওয়া দরকার, কারণ কম্পিউটার হলে কি ওর প্রফেশনাল সেক্টরটাতে ওর কাজ পেতে অনেক বেশি সুবিধে হবে। আজকাল যা দুনিয়া পড়েছে, যে যুগ এবং যেভাবে পরিবর্তন হচ্ছে, তাতে কম্পিউটার ছাড়া কিন্তু ভাবাই যায় না। ও থিওরিটিক্যাল এক্সপেরিমেন্ট ওর প্রচুর করবে, কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশনস কিন্তু ওকে জানাটা অবশ্যই দরকার, এবং যেটা কিন্তু সুদীপদা বলছিলেন ওর ক্ষেত্রে। বোঝা গেল? বেশ, যিনি ছিলেন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। বলে রাখি একটু, আমি চেম্বারগুলো বলে দিই। গড়িয়াহাটে ট্রায়াঙ্গুলার পার্কে চেম্বার থাকে, কাঁথিতে মেদিনীপুরে চেম্বার রয়েছে, কাঁথি এবং মেদিনীপুরে দুটো জায়গাতে 9-1 তারিখে চেম্বার, বোলপুর এবং বর্ধমানে 16-1 চেম্বার রয়েছে, আসানসোলে 22-1 মানে জানুয়ারিতে চেম্বার রয়েছে, বারাসাতে 13-1 চেম্বার রয়েছে, চন্দননগরে 14-1 চেম্বার রয়েছে, হাওড়াতে 21 তারিখে চেম্বার রয়েছে যারা বুক করবেন, কৃষ্ণনগরে 6-2-তে চেম্বার রয়েছে, অর্থাৎ ফেব্রুয়ারিতে চেম্বার রয়েছে 6-2 কৃষ্ণনগরে। অনলাইন নাম্বার হচ্ছে 9694281071, এই একটা নাম্বার, টিভি স্ক্রিনে যাচ্ছে নাম্বারগুলো, তবুও একবার বলে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। 9433060200 এই হচ্ছে নাম্বার, এবং 9007521015 এই নাম্বারগুলোতে আপনাকে ফোন করে যোগাযোগ করে নিতে হবে, বুক করতে হবে, এবং অনলাইনের কথাও কিন্তু এখানে বলা আছে। আমি ছোট্ট একটা কথা বলে দিই, এটা বলা প্রয়োজন ছিল। সেটা হচ্ছে এই যে চার্টটা আগে দেখলাম, এই চার্টটার জন্য আপনি নিশ্চয়ই আছেন লাইনে, শুনছেন আমার অনুষ্ঠান। এই চার্টটার জন্য এখন আগামী 3.5 বছর খুব একটা রেমেডির দরকার হবে না, একটু গাইড করে দিলেই, বিশেষ কয়েকটা ছোট ছোট ক্রিয়া আছে অ্যাস্ট্রোলজিক্যাল, সেগুলো দিলে আমার মনে হয় ঠিক হয়ে যাবে। এখনই আলাদাভাবে খরচা করে রেমেডি নেওয়ার এই চার্টটাতে দরকার হবে না 3.5 বছরের জন্য আগামী। মানে এগুলো শুনলে না মানুষ অনেকটা নিশ্চিন্ত না, একদম, যেটা প্রকৃত বললাম। মানুষ চাইছেন যে এই আর্থিক পরিস্থিতির মধ্যে একটু অক্সিজেন। আমার মনে হয় আপনার এই কথা
তাকে ডেফিনেটলি না না, এটা একদম শিওর করে দিলাম, আগামী 3.5 বছর থেকে 4 বছরের মধ্যে কোনো রেমেডি লাগার কথা নয়, কেন এই সময়টা রেমেডি অ্যাক্টিভ হবে না। দ্বিতীয় কথা হচ্ছে এই চার্টের যা চলন আছে তাতে করে রেমেডির খুব বেশি প্রয়োজনও হবে না। শাবাশ, গুড গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, কে রয়েছেন পরের ফোনে? হ্যালো। হ্যালো, কে বলছেন? নমস্কার, আমি সোনারপুর থেকে বলছি। একটু আমি নমস্কার, আপনি সোনারপুর থেকে বলছেন। সোনারপুর থেকে নামটা একটু না বললে অসুবিধা হবে দাদা? নাম নাম বলবেন না কেন? আরে কি না, আমি সুদীপবাবুর কাছে আমি একাধিকবার গেছি, আমি সে বিষয়ে কোনো সন্দেহ নাই। উনি এই কিছুক্ষণ আগে, আমি তো 10 মিনিট ধরে ফোনটা, 15 মিনিট ধরে ফোনটা ধরা আমার। ওই প্রথমে বললেন না বাস্তু নিয়ে যে কি কি সমস্যা হতে পারে, তা দাদা যা যা বলছিলেন আমাকে বাস্তু নিয়ে এবং ওই অ্যাস্ট্রোনেচার যেটা উনি বললেন, সত্যি দেখলাম উনি আমার নেচার চেঞ্জ করতে বলছিলেন যখন আমি গিয়েছিলাম ওনার কাছে। আচ্ছা, কবে কবে কোন সালে? 2018 জানুয়ারি মাসে গেছিলাম। 2018 সালে জানুয়ারি মাসে বলতে 19, 20, 21, প্রায় 3 বছর আগে। হ্যাঁ হ্যাঁ, আমি 18 জানুয়ারি মাসে গেছিলাম আমি ট্রায়াঙ্গুলার পার্কে। তা উনি এই এখন আলোচনাতে যা যা আমি বললেন না দাদা প্রথম থেকে, যে মানুষের নেচার আর বাস্তু কতটা মানুষের জীবনে পরিবর্তন আনতে পারে, আমি দাদা আমাকে যা যা বলছিলেন আমাকে, আমি তো এখনো ভাবি, আমি এখনো গায়ে কাটা দিচ্ছি আমার কথাগুলো আদৌ, যে ওই অক্ষরে অক্ষরে আমি একটা শুরু করেছি, অক্ষরে অক্ষরে পালন করছি আমি দাদা। মানে যে কথাগুলো উনি টিভিতে বলছিলেন ওটা টিভিতে বলবার জন্য গোছানো কথা নয়। না 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 না, আমি এটা বাস্তবে হয়। আমি নিজে আমি ভুক্তভোগী। আবার বাস্তু দাদা যা বললাম না, যে বাস্তু মানুষের জীবন শেষ করে দিতে পারে, বাস্তু জীবন শেষ করে দিতে পারে, আবার জীবন গড়ে দিতে পারে। এবং আমি তো বললাম তো, আমি তো যদি আসলেও যদি না যেতাম আমি, তাহলে হয়তো আমি আজ ফোনও করতাম না। আচ্ছা, আপনি 2018-তে আমার কাছে কোন মাসে এসেছিলেন? জানুয়ারি মাসে। জানুয়ারি মাসে আমি গেছিলাম। আচ্ছা, জানুয়ারি গেছিলাম, ফেব্রুয়ারিতেও গিয়েছিলাম। আপনি লাস্টে বলেছিলেন আমাকে বাধ্য হয়ে যে আপনি যান, আপনার চিন্তা করতে হবে না। আমি পাগল হয়ে গেছিলাম আমি। আচ্ছা আচ্ছা, আপনি কি কারণে এসেছিলেন একটু বলবেন আমাকে? ব্যবসায়িক কারণে আমি গিয়েছিলাম। একটু না, আমার চরম ব্যবসায়িক সমস্যার কারণে গেছিলাম আমি। চরম ব্যবসায়িক সমস্যার কারণে আমার কাছে এসেছিলেন? তাও আপনি আমার কাছে কবার এসেছিলেন? আমি তো গেছিলাম 3 বার। 3 বার? তো আপনি আগে আমাকে নিউজটা দিন, আপনি এখন কেমন আছেন? আমি মনটা খারাপ অন্য কারণে, কিন্তু আমি আমার ব্যবসায়িক দিক থেকে দাদা আমি সম্পূর্ণ আমি সুস্থ। সুস্থ মানে আগের থেকে ব্যবসা অনেক ভালো জায়গায় আছেন কি? আমার ব্যবসা একদম প্রথম থেকে যা ছিল, আবার আমি ব্যবসা আমার ফিরে পেয়েছি। আচ্ছা আচ্ছা, আমি আমার সেই জন্য আপনাকে অশেষ ধন্যবাদ দাদা। আপনি যদি না যেতাম আমি, তাহলে হয়তো আমি আজ এখানে ফোনও করতে পারতাম। মানে আমি রেমেডি দিয়েছিলাম আপনাকে? যা যা বলছেন আমি তাই সব আপনার কথা মেনে মেনে চলছি। বাস্তুর সমস্যাটা বড় সমস্যা আপনি বলে আমাকে দিয়েছিলেন যে বাস্তুর বড় সমস্যা আছে। আচ্ছা আচ্ছা এবং আচ্ছা, ওই সমস্যাটা যদি না কাটাতে পারতাম, তাহলে হয়তো আজ আমি এখানে আসতাম না। আমি কি আপনাকে ব্যবসায়িক কারণে কোনো রেমেডি দিয়েছিলাম? ব্যবসায়িক দিয়েছিলেন, বাস্তুর একটা বড় রেমেডি দিয়েছিলেন। আচ্ছা, যাক, এখন ভালো আছেন তো সেদিক আমি থেকে? সম্পূর্ণ দাদা, আমি বলছি আমি আমার নিজের দিক থেকে সম্পূর্ণ ভালো আছি। তবে আমি জীবনে একটা বড় ভুল করলাম। আমি ওই সময় যদি মেয়েটাকে নিয়ে যেতে পারতাম আমার তো ভালো হতো একটু। আমি একটু মেয়ের জন্য একটু আমি জানার। আচ্ছা, মেয়েকে নিয়ে আগে কিছু বলবেন না, মেয়ের সম্বন্ধে জানবেন, তাই তো? যাক, আপনি ভালো আছেন শুনে আমার খুব, আপনি নিজের জায়গায় ব্যবসার জায়গায় ভালো আছেন। বাস্তুর প্রবলেমটা গেছে শুনে ভালো লাগলো। আমি আমার উচিত ছিল আপনাকে গিয়ে মিষ্টির বাক্সটা তুলে দেওয়ার, কিন্তু না না, ঠিক আছে। আরে আমি যেতে পারিনি। আমি আপনি যে এত মিষ্টি করে বলছেন, এটা কি মিষ্টির চাইতে কম মিষ্টি? আগে সেটা বলুন। না, সব ঠিক আছে দাদা, ওই মুখের কথা মিষ্টিটা পরে। না না, মুখের কথা না, আপনার গলাটা তো কত সুন্দর। মিষ্টি খাওয়ার থেকে আপনি যে ভালো আছেন, আমার সেটা অনেক বেশি প্রাপ্তি হলো। আপনি যে জানালেন সেটা আমার অনেক বেশি ভালো লাগলো। আমি হেল্পলাইন নাম্বারে ফোন করে বলছিলাম আমি যে আমার সমস্যাটা আমি সমাধান পেয়েছি আমি, কিন্তু জানি না আপনার কানে গেছে কিনা। কিন্তু আমি উচিত ছিল আমার আপনার কাছে যাওয়াটা। আমার দাদা, আমার এটা একজন দুঃখিত আমি। না ঠিক আছে, না ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নেই। মেয়ের জন্য সমস্যার জন্য ফোন করলাম। মেয়ের ডেট অফ বার্থটা আমাকে বলুন। মেয়ের ডেট অফ বার্থ আর হচ্ছে আপনার 11 জুলাই। কত? 11 জুলাই। 11 জুলাই 1995। সন্ধ্যা 7:20। সন্ধ্যে 7:20। জন্মস্থান কোথায়? জন্মস্থান হচ্ছে আপনার শিলচর। আচ্ছা, তবে একটা মজার বিষয়, এর আগের ফোনটাও 95 এর ছিল, 95 এর। আপনার মেয়ে একটু বড়, মানে এর আগে যে ফোন, আমি প্রথম থেকে বললাম অনেকক্ষণ ধরে আমি ফোন ধরে আছি, আমি লাইনটা পাওয়ার জন্য। না আমি তা বলছি না, গত যে ফোনটা এসেছিল এর আগে ওটাও 95 এ, আপনার মেয়ের থেকে একটু বড়। তার মানে কি, একটা জিনিস কি প্রমাণ হচ্ছে বুঝতে পারছেন এর থেকে? কি বলুন দেখি। মানে সমস্যাটা না, মানে এই বয়সের মেয়েদের মধ্যে বা ছেলেদের মধ্যে এখন বেসিক্যালি 25 ইয়ার্স ওল্ড, তাই তো আপনার মেয়ের? ওরকম বয়স। ওরকম বয়স।
এই সময়ে কিন্তু একটা দেখুন, একটা 13-14 বছর বয়সে বয়স সন্ধিকাল, এই সময় খুব মাইন্ড ডাইভার্সন হয়, পড়াশোনায় মন বসে না, বন্ধুর সঙ্গে খারাপ হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, একদম আবার right, খুব অদ্ভুত বিষয় দেখুন, এই যে 25 বছরে মানে এই যে ধরুন মোটামুটি ভাবে গ্রাজুয়েশন হয়ে গেল, তারপর থেকে শুরু করে 22, 23, 24, 25 এই সময় দুটো সংকট তৈরি হয়। আমি জানি না আপনার ক্ষেত্রে কি আছে, আপনি ওনার পুরনো ক্লায়েন্ট, আমার ডিটেলে মানে জানারও কথা না বা বলারও ব্যাপার নেই, কিন্তু একটা জিনিস ঠিক, এই সময় কেরিয়ার যেরকম তৈরি করবার জন্য ছেলে বা মেয়েরা বিশেষত উঠে পড়ে লাগে, মেয়েদের ক্ষেত্রে বড় চিন্তা হচ্ছে তার বিয়ে। মানে বাবা মা কিন্তু বিবাহটা। কম বেশি ভাবতে শুরু আচ্ছা। করে যে 25 হয়ে গেল মানে এবার তাহলে আমাকে বিয়ে দিতে হ্যাঁ হবে। নিশ্চয়ই। দেখুন আসলে হাতে টাইমটা কম, আমি একটু বলি। হ্যাঁ, হ্যাঁ, sure, sure, ব্যাপারটা হচ্ছে 11ই জুলাই 1995 আপনি বলেছেন, সেদিন মঙ্গলবার দেখাচ্ছে, মিলছে? ওকে ওকে, দেখুন আমি চার্টের মূল ভাবটা একটু যাচ্ছি। এই চার্টের ইন্ডিকেশন হচ্ছে মকর লগ্ন, ধনুরাশি, মূলা নক্ষত্র। কি বললাম? মকর লগ্ন, ধনুরাশি, মূলা নক্ষত্র, দেবাড়িগণ, কেতুর মহাদশায় জন্ম। আমি চার্টটার মূল ভাবটা একটু চলে যাচ্ছি। এই চার্টের মধ্যে বৃহস্পতি গ্রহটা এবং শনি গ্রহটা জন্মকালীন রেট্রোগ্রেড দেখাচ্ছে। এই চার্টের মধ্যে প্রথম কথাই হচ্ছে লগ্নের থেকে 1, 2, 3, তৃতীয়ভাবে শনি, সপ্তমভাবে চন্দ্র। সেই চন্দ্র কিন্তু রয়েছে দ্বাদশভাবে নিচস্থ কন্ডিশনে। 1 নম্বর দেখুন, লগ্নের সপ্তমপতি রয়েছে দ্বাদশে বৃহস্পতির ঘরে, কিন্তু দ্বাদশভাবে রয়েছে, এবং লগ্ন থেকে মানে দ্বিতীয় পতি যেখানে আমাদের সম্বন্ধকারক গ্রহ হয়, সে রয়েছে তৃতীয়ভাবে বৃহস্পতির ঘরে। অর্থাৎ এইটাকে বলা হয়, এটা একটা বিশেষ যোগ, এই যোগটাকে বলা হয় স্থান বিনিময় যোগ বা ক্ষেত্র বিনিময় যোগ। সেটা আপনার সন্তান মেয়ের চার্টে রয়েছে। কিন্তু দেখুন সব থেকে বড় যেখানে এইখানে দেখাচ্ছে, আচ্ছা ও কি আর্টস নিয়ে পড়াশোনা করেছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি পড়াশোনা করছেন? কোনো ল্যাঙ্গুয়েজ ওরিয়েন্টেড, কোনো বাংলা, ইংরেজি বা ওর ইংলিশে অনার্স ছিল। ইংলিশে অনার্স ছিল। একটা কথা জিজ্ঞেস করছি, আচ্ছা আপনার মেয়ের, দেখুন এই চার্ট বলে আপনার মেয়ের, thumbs up, মানে আচ্ছা, এই আচ্ছা, thanks, prediction সেরা, thanks. সেরা, সেরা। দেখুন আমি বলছি এই চার্টের মধ্যে দেখাচ্ছে যে আপনার মেয়ের বিয়ে হয়ে যাওয়ার কথা, কিন্তু আপনার মেয়ের বিয়েটা আমি মানে শিওর না, তবে একটা কথা বলছি, চার্ট যা বলে তাতে করে কিন্তু আকস্মিক বিয়ে হবে, ওর নিজের পছন্দের বিয়ে হবে, দম করে নিজে স্বেচ্ছায় বিয়ে করবে, নিজে বাড়ি থেকে দূরে গিয়ে, একটু শুনে নিন, বাড়ি থেকে দূরে চলে গিয়ে দম করে বিয়ে করে ফেলতে পারে। আপনাদের একটা অমত জানিয়ে। থাকবে হয়তো আগে থেকে, মা বাবার অমত দেখাচ্ছে, সেখান থেকে না শুনে দম করে কোনো ছেলের সঙ্গে বিয়ে হয়ে যেতে পারে। এই টেন্ডেন্সি কিন্তু চার্টের মধ্যে রয়েছে। আমি দাদা, আমি আপনার বললাম না, শত কোটি প্রণাম আপনাকে। আমরা এই কারণে যে আমার এই সমস্যার জন্য, আজ আমার টাকা আছে কিন্তু এই সমস্যা থেকে আমি বেরোতে আসতে পারছি না। আমার মেয়েটা জীবন নিজেই শেষ করলো। মেয়েটা কবে বিয়ে করেছে? এই 19 শেষের দিকে নিজে পছন্দ করে বিয়ে করে নিল। মানে আমরা যে কি সমস্যায় আমরা আছি সে বলার মতো না। আজ আমার টাকা থাকতেও শান্তি নেই আমার মনে। মানে আপনি আমাকে উদ্ধার করুন দাদা একটু, আমি কি করতে পারি বলেন? আমি একটা কথা আপনাকে বলেছি, আফটার ম্যারেজ লাইফ আপনার মেয়ে যে ভালো থাকবে না এটা গ্যারান্টেড, এটা এখন ভালো না থাকারই কথা। তবে কি করা যাবে না দাদা? বাড়ির সঙ্গে সম্পর্ক আছে আপনাদের নাকি না বাবাকে ফোন করে না? ফোন ওর মার সঙ্গে, মা জোর করে যোগাযোগ রাখে, কারণ যত একটাই তো সন্তান আমাদের। এবার আমরা সত্যি, ওর মা কাঁদে, ওর মা কান্নাকাটি করে, কিন্তু ও নিজের ভুলে নিজের জীবনটা শেষ আপনিও তো করলো। কাঁদছেন মনে হচ্ছে। আমি আপনার কি বলবো, আমার নিজের অবস্থা ভালো বললাম না, আমার টাকা আছে কিন্তু আমার শান্তি নেই, আমাদের মনে শান্তি নেই কারোর। ওই তো সেটাই না তো। না না না, আমি বুঝতে পারছি। শুনুন, এটা নিয়ে কবে একটু আসবো তো আপনি বলেন দাদা, আমি কি করণীয়, যা বলবেন না দাদা আমি তাই করবো। আমি আপনাকে বলছি, দুঃখ করবেন না, এরকম ঘটনা যা বললাম মোট কথা হয়েছে, তাই তো? না আপনি, হ্যাঁ হয়েছে, আপনি পারবেন ঠিক করতে এটা। আচ্ছা শুনে নিন, একটা কথা আমি আপনাকে বলি, এইখানে মেইন যেটা সেটা হচ্ছে, এবং আফটার ম্যারেজ লাইফ দেখুন 19-এর শেষের দিকে বিয়ে করেছে, আর এইটা 20-র শেষের দিক, মানে 1 বছর জাস্ট হয়েছে, তার মধ্যে ও ভালো নেই। এই জায়গাটাই হওয়ার কথা। ওর যে হাজব্যান্ড হবে, সে হাজব্যান্ড কিন্তু সেও ব্যবসা করবে, ঠিক আপনার মতোই ব্যবসা করবে, কিন্তু তার মানে হাজব্যান্ডের সঙ্গে প্রায়শ নানা রকমের ডিস্টার্ব, এবং ওর যে হাজব্যান্ড হবে সেই হাজব্যান্ড আবার ওর বাড়ির লোকদের দ্বারা পরিচালিত হয়ে আপনার মেয়ের ওপর অত্যাচার করবে, এবং ওদের বাড়ির দ্বারা অত্যাচারিত হতে পারে। হ্যাঁ সত্যি খুব কষ্টে আছে মেয়েটা। না এই দেখুন, এই যে তাহলে আচ্ছা ঠিক আছে, আবেগের জায়গা নেই, বাস্তবের মাটিতে নামুন দাদা। সুদীপানন্দের যখন হাত ধরবেন আপনি, আশা করি আপনি জানেন সব, আপনি তো বললেনই, তাহলে তো আপনার, তাই না? উনি তো আগের ব্যাপার, উনি তো আচ্ছা আমি একটা কথা আপনাকে জিজ্ঞেস করছি, আপনার মেয়ের যখন ওই ধরুন 14-15 বছর বয়স, ওইরকম কি ওই সময় কি সাইন 14-15-16 এই বয়সটার মধ্যে, এই 3 বছর 14-15-16 নেই এই বয়সের মধ্যে মাইগ্রেনে ভোগার কথা ছিল? বেশ, হ্যালো না মাইগ্রেন বা সাইনাস এই জাতীয় প্রবলেম, যাই হোক আপনি যোগাযোগ করুন। আজকে আর হাতে সময় নেই বলে দাদা আর এগোতে পারলেন না অনুষ্ঠান, বাট ডেফিনেটলি আপনাদের মতো মানুষের ফোন পেলে একটা জিনিস প্রমাণিত হয়
যে আপনারা সঠিক মানুষকে পছন্দ করছেন, হাত ধরছেন। আবারও সামনের দিনের অনুষ্ঠানে দেখা হবে পরবর্তী প্রোগ্রামে, যেখানে বুকিং নাম্বার বললাম, বুকিং করুন বুকিং নাম্বারে, অবশ্যই চেম্বারে আসুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার সকলে ভালো সুদীপ দাকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার আপনাদের সবাইকে।